স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। কাতার সফরে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি রোহিঙ্গা বিষয়ক সেমিনারে নেতৃত্ব দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দেশটির শ্রমবাজার ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়েও গুরুত্ব পাবে। সংবাদ সম্মেলনে সরকারের এমন অবস্থানের কথা জানান প্রেস সচিব। এদিকে দুর্নীতি ও গণহত্যায় জড়িত বিভিন্ন দেশে পলাতক আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের প্রত্যর্পণ চাওয়া হবে বলেও জানান তিনি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ঠেকাতে আন্দোলনকারীদের উপর চালানো হয়েছিল ভয়াবহ হামলা ও নির্যাতন। গুলি করে হত্যা করা হয়েছে বহু ছাত্র জনতাকে। সরকারের পতন হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি পালিয়ে যান দেশের বাইরে। এরই মধ্যে এসব হত্যাকাণ্ডে প্রায় 2 ডজন মামলায় আসামিও হয়েছেন তারা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জুলাই গণহত্যার বিচারের কাজ এগিয়ে চলছে জোরে সোরে। পলাতকদের ফেরাতে কি উদ্যোগ নিচ্ছে সরকার, এমন প্রশ্ন এসেছে বিভিন্ন মহলের কাছ থেকে। সংবাদ সম্মেলনে সেই প্রশ্নেরই মুখোমুখি প্রেস সচিব। আওয়ামী লীগের লিডার যারা বাইরে গিয়েছেন এদের বেশিরভাগের হাতেই রক্ত আছে। তারা বড় রকমের হিউম্যান রাইটস অ্যাবিউজের অ্যাকিউজড এবং তাদের অনেকে বড় বড় করাপশনে জড়িত। তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্তন চাব। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনা, সেটা আমাদের কেন, আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। প্রাসঙ্গিকভাবে উঠে আসে প্রধান উপদেষ্টার কাতার সফরের বিষয়টি। তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরো শিডিউল। আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক, আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং কাতারের যে শ্রমবাজার সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা। এছাড়া রোহিঙ্গা সমস্যা নিয়ে আলাদা একটি সেমিনারে প্রধান উপদেষ্টার নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে বলেও জানান প্রেস সচিব। আমরা আশা করছি যে রোহিঙ্গা বিষয়ে তো আমাদের কিছু প্রোগ্রেস হয়েছে। সামনে এই যে একের পর এক আমরা যে বড় বড় সম্মেলন করছি তার মাধ্যমে রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়টা যেটা অলমোস্ট ফরগটেন হয়ে গেছিলো সেটা আবার গ্লোবাল ম্যাপে, গ্লোবালের ডিসকাশনের যে ম্যাপ সেখানে ফিরে আসবে এবং এটা নিয়ে আমরা দ্রুত কিছু সমাধান আমরা পাবো, এটা আমাদের আশা। সফরে বাংলাদেশের শ্রমিকদের জন্য কাতারের শ্রমবাজার ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা আশা করছি এটা খুব সাকসেসফুল একটা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে সংস্কার ইস্যুতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবে মতপার্থক্য দেখা দিয়েছে। সংবিধানের মূলনীতি পরিবর্তনে বিএনপির আপত্তি থাকলেও একমত এনসিপি, আবার এতে আংশিক দ্বিমত থাকলেও সহমত জামায়াতে ইসলামী। এরকম আরও অনেক ইস্যুতেও ভিন্ন মত রয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিশ্লেষকরা বলছেন, সংস্কার নিয়ে কমিশনের কাছে স্ব দলের প্রস্তাব চাপালে ঐকমত্যে পৌঁছানো কঠিন হবে, যাতে দেরি হতে পারে নির্বাচনের প্রস্তুতি পর্ব। চারিদিকে চলছে রাজনৈতিক নানা আলোচনা, তার মধ্যে অন্যতম ইস্যু সংস্কার। আর সেই সংস্কার প্রশ্নে ঐক্যমত গঠনের লক্ষ্যে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐক্যমত কমিশন। যেন বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয়। প্রশ্ন উঠছে, সংস্কার নিয়ে কতটা একমত হতে পারছে রাজনৈতিক দলগুলো। কিছু কমন সংস্কার, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে 2 জন ডেপুটি স্পিকারের মধ্যে একজন বিরোধী দলের, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা, এসব কিছু প্রস্তাবে বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি, এনসিপির তেমন আপত্তি না থাকলেও অনেক বিষয়ে আছে দ্বিমত। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র প্রস্তাবিত এমন সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে বিএনপি একমত নয়, কিন্তু এতে পুরোপুরি মত দিয়েছে এনসিপি। অন্যদিকে বহুত্ববাদ ছাড়া জামায়াতও এতে একমত পোষণ করেছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। আবার জাতীয় সাংবিধানিক কমিশন বা এনসিসি গঠনে সংস্কার কমিশনের প্রস্তাবে যেমন বিএনপির আপত্তি আছে, তেমনি এ নিয়ে জামাতও একমত নয়।
তবে রাষ্ট্রের নাম পরিবর্তন করে নাগরিকতন্ত্র বা জনগণতন্ত্রী বাংলাদেশ করার প্রস্তাবে বিএনপি, জামাত, এনসিপি সহ অন্য দলগুলো একমত নয়। তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামই চায়। বর্তমান সংবিধান বাতিল করে এনসিপি যে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের কথা বলছে, তাতে আবার সায় নেই বিএনপি, জামাত সহ অন্য দলগুলোর। সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে, সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে। সরকারের মেয়াদ 4 বছর করার প্রস্তাবে প্রায় সব দলই আপত্তি তুলেছে। আগের 5 বছর মেয়াদি বহাল রাখার পক্ষে তারা। একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে না থাকার বিষয়ে বড় আপত্তি বিএনপির। তবে জামায়াত বলছে, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এক ব্যক্তি হলেও দলীয় প্রধান অন্য কেউ থাকতে পারেন। বিশ্লেষকদের মতে কেউ কেউ বলছেন, দলগুলো সংস্কার কার্যক্রমে অনেক বেশি আন্তরিক না হলে এটা বাস্তবায়ন কঠিন হবে। যত বেশি কম অনৈক্য দ্বিমত তৈরি হবে, তত জিনিসটা সামনে এগোবে। আর যত বেশি মতবিরোধ তৈরি হবে, তত সময় ক্ষেপণ সময়টা তোমার বেশি লাগবে। অবশ্য সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। সংবিধানের এমন 70 অনুচ্ছেদের পরিবর্তনে কোনো দলই একমত নয়। ঐক্যমত কমিশনের সবশেষ বৈঠকে একজন ব্যক্তি টানা দুবার প্রধানমন্ত্রী হওয়ার পর একবার বিরতি দিয়ে ফের প্রধানমন্ত্রী হতে পারবেন বিএনপির এমন প্রস্তাবে একই ব্যক্তি বিরতি দিয়ে সর্বোচ্চ 3 বার প্রধানমন্ত্রী হতে পারবেন বলে নতুন প্রস্তাব দিয়েছে কমিশন। 2 consecutive টার্মস একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তারপরে একবার গ্যাপ দিয়ে তার পরবর্তীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি সেই পার্টি আবার মেজরিটি পায়, তারা কাকে নির্বাচিত করবেন সেটা অপশন ফ্রি থাকা উচিত। সব মিলিয়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে জাতীয় ঐক্যমত কমিশন দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করতে চায়। মত দ্বিমতের বিষয়গুলো চিহ্নিত করে জুলাই চার্টার বা অঙ্গীকারনামাও তৈরি করবে কমিশন। জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করবে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে দ্বিমত পোষণ করছে বিএনপি, এমন অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির। এছাড়া আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের জন্য দেয়া হয় 15 দিনের আলটিমেটাম। ঢাকা ও চট্টগ্রামে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে মোহাম্মদপুর এনসিপি ছাড়াও অংশ নেন জুলাই আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, আইনের আওতায় আনতে না পারায় মাথাচাড়া দিচ্ছে আওয়ামী লীগ। দলটির রাজনীতি নিষিদ্ধে দেয়া হয় বড় আন্দোলনের হুঁশিয়ারি। আমরা হুঁশিয়ারি করে বলছি, আগামী 15 দিনের মধ্যে যদি আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না হয়, তাহলে এই গণঅভ্যুত্থানকারী বাংলাদেশের সমস্ত মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। আমাদের দাবি একদম স্পষ্ট, কোনো ইনিয়ে নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তারপর আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে আবার নিষিদ্ধ করবেন। এদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে এনসিপি নারী সেলের আলোচনা সভায় অভিযোগ ওঠে, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জাতীয় ঐকমত্য কমিশনের অনেক সংস্কার প্রস্তাবে দ্বিমত করছে বিএনপি। তাদের উদ্দেশ্য একটাই, সেই উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে খালি ওই ক্ষমতা দখল। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিরোধিতা করছে বিভিন্ন মতে, তাতে সুস্পষ্ট যে তারা আবার 90 স্বৈরশাসক হওয়ার সব ধরনের পায়তারা করছে। এছাড়া সংবিধান সংশোধন, গণপরিষদ নির্বাচন সহ বিভিন্ন দাবি নিয়ে কথা বলেন এনসিপি নেতারা। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বইয়ের পাঠ্য বই ছাপার কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। চিঠিতে সালাউদ্দিন তানভীরকে এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে 7 দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
রাজধানীর চাংখারপুলে জুলাই গণহত্যায় ১০ম শ্রেণীর ছাত্র আনাস হত্যায় ৮ জনকে অভিযুক্ত করে পূর্ণাঙ্গ ট্রাইব্যুনালের প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। শেখ হাসিনার শাসনামলে গণহত্যায় এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। এতে হুকুমের আসামি করা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। ৫ই আগস্ট ২০২৪ সরকার পতনের ঠিক আগ মুহূর্তে এভাবেই ছাত্র জনতার উপর বর্বরোচিত হামলা চালায় পুলিশ। গণ অভ্যুত্থান ঠেকাতে 56 রাইফেল সহ প্রাণঘাতী সব অস্ত্র ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলে প্রাণ হারানো ৬ জনের মধ্যে ছিলেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী আনাস। ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার শুরুর পর শেখ হাসিনা সহ ২৫ জনকে আসামি করে আনাসের বাবা একটি হত্যা মামলা দায়ের করেন। ৭ মাসের মাথায় আলোচিত সেই হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। রাজধানীর চানখারপুল এলাকায় ৬ জন ব্যক্তিকে আমাদের জুলাই আগস্টের বিপ্লবীকে গুলি করে হত্যার দায়ে এবং চানখারপুলের এই অংশের বিশেষ করে একটি অংশের যে ৬ জন শহীদ সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। প্রতিবেদনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন কনস্টেবল সুজন সহ ৮ জনকে আসামি করা হয়েছে। ৮ জনকে আমরা আসামি হিসেবে পেয়েছি। সেই ৮ জন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি, মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি, আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধানকে হুকুমের আসামি করা হয়েছে বলেও জানানো হয়। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে। ২০২৪ সালে ছাত্র জনতার গণ আন্দোলনের সময় যে গণহত্যা হয় সেই ঘটনায় এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই পর্যায়ে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের একের পর এক টার্মিনাল ও স্থাপনার নিয়ন্ত্রণ চলে যাচ্ছে বিদেশি কোম্পানিগুলোর হাতে। রাজনৈতিক দলের নেতারা বলছেন, আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারও দেশের স্বার্থ পরিপন্থী চুক্তি বাস্তবায়নের পথে হাঁটায় উদ্বিগ্ন তারা। অর্থনীতির প্রাণকেন্দ্রে বিদেশিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ঝুঁকি তৈরির শঙ্কা তাদের। ২০১৯ সালে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিকে ওপেন টেন্ডারের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে টেন্ডার হলেও সরকারের নির্দেশে তা আলোর মুখ দেখেনি। এরপর টেন্ডার ছাড়া পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নামে পদ্ধতি চালু করে তৎকালীন সরকার। এই প্রক্রিয়ায় ২০২৩ সালে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল লিমিটেডের হাতে তুলে দেওয়া হয়। চুক্তি করা হয় ২২ বছরের। এখন বন্দরের সবচেয়ে বেশি রাজস্ব আহরণকারী টার্মিনাল এনসিটিও বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে বিগত সরকারের করা সেই নিয়মেই। দুবাই পোর্টের কাছে এই টার্মিনাল হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনায় স্থানীয় রাজনৈতিক দলগুলোর নেতারা। বিদেশি মালিকানায় ছেড়ে দিলে আন্দোলনেরও হুঁশিয়ারি তাদের। এনসিটি টার্মিনাল, যেটি পূর্বের ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা, বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশ ও বন্দর রক্ষার জন্য যেই কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করতে আমরা বাধ্য হব। আগের সরকার করছে, ওরা তো আমরা স্বৈরাচার সরকার বলছি, দুর্নীতিবাজ সরকার বলছে, কিন্তু এই সরকারও কেন আবার এটা করবে? এটা বাতিল করা উচিত। দেশের স্বার্থে বিদেশের কাছে কেন আমাদের সম্পত্তি তুলে দেব? উচিত না এটা। তবে বন্দর সংশ্লিষ্টদের দাবি, দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতেই সরকারের এই সিদ্ধান্ত। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যই সরকার আসলে এই ধরনের কিছু কিছু সিদ্ধান্ত নিচ্ছে। সেটা কমপ্লিটলি সরকারের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তটা বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হিসেবে আমাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। উন্নয়ন এগিয়ে নিতে বিদেশিদের হাতে তুলে দিয়ে নয়, দেশীয় ব্যবস্থাপনার প্রতি জোর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
বরিশালের আঙুলঝাড়ার বাঁশবাড়ি এলাকায় র্যাবের অভিযানে হামলার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ সময় র্যাবের পাল্টা গুলিতে একজন নিহত এবং একজন আহত হন। নিহত সিয়াম মোল্লা ও আহত রাকিব উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা। তারা এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় সাহেবের হাটে সাদা পোশাকধারী র্যাবের অভিযান চলাকালে মাদক বিক্রেতারা লাঠি সোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় র্যাব প্রতিরোধ করতে ফাঁকা গুলি চালালে দুজন গুলিবিদ্ধ হয়। উদ্ধার করে তাদের হাসপাতালে নিলে সিয়ামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাকিবকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাদারীপুরের ডাসার, ফরিদপুরের আলফাডাঙ্গা ও চট্টগ্রামের মিরসরাইয়ে তাণ্ডব দেখিয়েছে কালবৈশাখী। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে 2 শতাধিক ঘরবাড়ি। অনেক জায়গায় গাছপালা ভেঙে ব্যাহত হচ্ছে যোগাযোগ। খুঁটি ভেঙে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। মাদারীপুরের ডাসার উপজেলায় দুপুর 12টার দিকে বৃষ্টির সাথে শুরু হয় কালবৈশাখী। বালিগ্রাম, কাজীবাকাই, নবগ্রাম ও ডাসার ইউনিয়নে ঝড়ের তাণ্ডব চলে আধা ঘন্টা ধরে। সড়কের ওপর শত শত গাছ ভেঙে উপজেলার সাথে জেলা শহর ও অন্যান্য উপজেলার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। উড়ে গেছে টিনের ঘরের চালা, বিদ্যুৎ শূন্য হয়ে পড়ে পুরো এলাকা। এ সময় ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড় ছাড়ছে, ঝড় ছেড়েই মানে গাছটা পুরো একদম দোকানের উপরে পড়ছে। সমস্ত গাছপালা ভেঙে মানুষের ঘর বাড়ি, রান্নাঘর সমস্ত নষ্ট হয়ে গেছে। ঝড়ে প্রচুর ক্ষতি হয়েছে, অনেক গাছপালা ভেঙে গেছে, ধানেরও ক্ষতি হয়েছে অনেক। স্থানীয়রা প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে সড়কের ওপর থেকে উপড়ে পড়া গাছগুলো সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে। মেইন রাস্তায় গাছ পড়ছে তো, দক্ষিণ ডাসার এবং ছোট ডাসার, উত্তর ডাসার, কিলুতগ্রাম বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আমরা গাছগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তারের খাম্বারটা সব তার সিরিয়া বিরা সব লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করছে উপজেলা প্রশাসন। ঝড় শেষ হওয়ার সাথে সাথে আমাদের ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান মহোদয় আছেন তাদেরকে এবং গ্রাম পুলিশদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, ভৌত অবকাঠামো এবং ফসল সংক্রান্ত, সেগুলো আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য পরবর্তীতে সেই প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। চট্টগ্রামের মিরসরাইয়ে 1 ঘন্টা কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে শতাধিক বাড়িঘর। এছাড়া গাছপালা উপড়ে গেছে, বিভিন্ন স্থানে ভেঙেছে বহু বিদ্যুতের খুঁটি। ইছাখালী ও মাঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। এছাড়া উপজেলার বিভিন্ন এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় বিপাকে পড়েন শিক্ষার্থীরা। ফরিদপুরের আলফাডাঙ্গায় 10 মিনিটের কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বসতঘর। ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি সহ অসংখ্য গাছপালা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের সিংহভাগ সড়কের অবস্থা সংকটাপন্ন। এতে বেহাল জনজীবন। শুধু তাই নয়, নেই উন্নত চিকিৎসার সুযোগ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া শিল্প কলকারখানা গড়ে না ওঠায় নেই কর্মসংস্থানের সুযোগ। এতে বেড়েছে অপরাধ। পুরনো বিমানবন্দরটি চালু হলে অঞ্চলটিতে ব্যবসা বাণিজ্য সহ উন্নতির ছোঁয়া লাগবে, এমন আশা এলাকাবাসীর। 16 লাখ মানুষের বসবাস এই ঠাকুরগাঁও জেলা। সড়ক সংস্কারের অভাবে জেলার সিংহভাগ সড়কের এমন বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অভিভাবকহীন থাকায় প্রতিদিন হাজারো ভোগান্তি মাথায় নিয়ে দিন পার করছেন এখানকার বাসিন্দারা। উন্নত চিকিৎসার সুযোগ না থাকার পাশাপাশি নেই ভালো যোগাযোগ ব্যবস্থা, গড়ে ওঠেনি শিল্প কারখানা ও ভালো শিক্ষা প্রতিষ্ঠান। এমন অসংখ্য সমস্যায় জর্জরিত ঠাকুরগাঁয়ের জনজীবন। উপজেলা পৌরসভার রাস্তাঘাট ভাঙাচোরা, নেই সড়ক বাতি, আছে জলাবদ্ধতার দুর্ভোগ। অটোতে চলা যায় না, গাড়িতে চলা যায় না, খুবই অসুবিধা হয়। ড্রেন অবস্থা খুব খারাপ, প্রচুর মশা নিধনের কোনো ব্যবস্থা নাই। জেলা সদরের 250 শয্যার জেনারেল হাসপাতাল সহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে চিকিৎসক, নার্স ও ওষুধের সংকট। নেই আইসিইউ ইউনিট। আমরা সিট পাই নাই, আমরা বারিন্দাতে ডায়রিয়াতে বারিন্দাতে আছি। প্রচুর গরম, তাই বাইরে নিয়ে আসছি, বাচ্চা কান্নাকাটি করতেছে। আমরা আজকে আসছি, ভিতরে শীত নেই, গাছতলায় আসছি। এখানে প্রায় 2 ঘন্টা ধরে আমরা আছি ভিতরে, মানুষ বের হলে আবার চলে আসছে। শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্পন্ন পাঠদানের অভাব ও শিক্ষক সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বাড়ছে। ভারী শিল্প প্রতিষ্ঠান না থাকায় জেলার বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী বেকার। জীবিকার সন্ধানে এদিক সেদিক যেতে হয় মানুষকে। পুরনো বিমানবন্দরটি চালু হলে ব্যবসা বাণিজ্য, পর্যটন ও স্বাস্থ্যসেবা খাতে ব্যাপক
পরিবর্তনের আশা সাধারণ মানুষের। যে অনেক রোগীর বিছানা নাই, মেঝেতে শুয়ে আছে, চিকিৎসা সেবা পাওয়া খুবই দুষ্কর। আমাদের এখানে আইসিইউ না থাকার কারণে অনেক রোগীকে যখনই রংপুরে ট্রান্সফার করা হয়, এটি যেতে যেতে মোর দেন 90% পেশেন্টই তারা রাস্তাতেই মারা যায়। জেলা প্রশাসকের দাবি, সব বিষয়েই নজরে রেখেছেন তিনি। যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি, সারা জেলার জন্য যে রাস্তাগুলো প্রয়োজন সেগুলো লিস্ট তৈরি করে আমরা মিনিস্ট্রিতে পাঠিয়েছি। ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত, এক সময় ছিল দিনাজপুরের অংশ। 1984 সালে পূর্ণাঙ্গ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে ঠাকুরগাঁও। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঠাকুরগাঁও। সর্বোচ্চ কোয়ালিটি বজায় রেখে উৎপাদিত দেশের সবচেয়ে কমিটেড ও কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM TMT 500W। CSRM, committed for better steel। ডিবিসি সংবাদের সময় হলো আইটি বিরতির, সাথেই থাকুন। 11তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটালে ছিল জাঁকজমকপূর্ণ আয়োজন, যার উদ্বোধন করেন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ পারভেজ রহমান। পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার জামিল আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ শামসুর রহমান। অনুষ্ঠানে হাসপাতালের কনসালটেন্ট, ডাক্তার, নার্স এবং টেকনিশিয়ান সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানেরাও অংশ নেন। প্রতিষ্ঠা বার্ষিকীতে হসপিটালে চলছে স্পেশাল হেলথ চেক আপ। 30 এপ্রিল পর্যন্ত প্যাথোলজি ও রেডিওলজির নির্দিষ্ট টেস্টে থাকছে 30% পর্যন্ত ছাড়। আর ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।